সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। আপনার হয়তো অনেকেই জানেন যে সাম্প্রতিক ইস্যু নিয়ে অনুষ্ঠানে কথা বলি আমরা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 21শে ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন আদালত। এই খবর আপনারা নিশ্চয়ই জানেন। অন্যদিকে বিএনপির আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার পর এবার বলেছেন মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক তালিকা প্রকাশ করতে হবে। সরকার বলেছে মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত সত্যগুলোকে যারা তথ্য বিকৃতি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কথা বলবো আজ এসব নিয়ে, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি সার্থকী এই শিরোনামে। আর প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি আমরা যুদ্ধ পরবর্তী প্রজন্মের দুজন রাজনীতিককে। বিএনপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে। শামা ওবায়েদ এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথম আসলেন আপনারা দুজনই আজকে আমাদের অনুষ্ঠানে। শামা ওবায়েদকে দিয়ে শুরু করি। কেন এই তথ্য বিকৃতি, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং এশিয়ান টিভি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে সাবজেক্টটা আজকে শুরু করেছেন, যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, এই জিনিসগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো নাগরিকের কিন্তু এখানে কোনো আপোষ নেই। এবং আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি এবং আমার নিজের পক্ষ থেকে বলতে পারি যে এই যে আমাদের এতগুলো লোক মারা গেল, তখন কিন্তু যারা শহীদ হয়েছেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথেও সরাসরি জড়িত ছিলেন না। কৃষক, শ্রমিক, সব মানে জীবনের সকল সেক্টর থেকে, কেউ কেউ ছিলেন, কিন্তু অনেকেই কিন্তু অনেক ছাত্ররা হাতে অস্ত্র তুলে নিয়েছে, অনেক কৃষক হাতে অস্ত্র তুলে নিয়েছে, অনেক রাজনৈতিক পরিচয় ছিল না, কিন্তু সেই যে একটা মানে এক দেশের স্বাধীনতা কে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে, এই যে একটা নিজেদের স্বকীয়তা, নিজেদের অর্থনৈতিক মুক্তি, এবং এত নারীর সম্ভবহানি হয়েছে, নারীরাও প্রাণ দিয়েছে, এত কিছুর পরে কিন্তু আমাদের তথ্য বিকৃতির কোনো এখানে অবকাশ নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এখানে যখন আপনি বেগম খালেদা জিয়ার বক্তব্যের কথা বললেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বক্তব্যটা যেদিন রেখেছিলেন, আমি সেই সভায় উপস্থিত ছিলাম, এবং সেই সভায় উনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলেছেন, কিভাবে বর্তমান সরকার ইতিহাস বিকৃতি করছে, এবং যেটা যখন বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন, সেটা কি আপনার ইতিহাস বিকৃতি নয়? যখন ওনারা বলেন যে বিএনপি সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই, তখন তো বিএনপির জন্মই হয়নি। হ্যাঁ, কিন্তু বিএনপিতে এখন বহু নেতা, সিনিয়র নেতা বিরাজমান, যারা বেঁচে আছেন, যারা দল করছেন, যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। সবচেয়ে বড় কথা, বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে সশরীরে উনি যুদ্ধ করেছেন জেড ফোর্স থেকে, এটা সকলেই জানে। এবং সেই যে একটা এটা কি ইতিহাস বিকৃতি নয়? উনি মুক্তিযোদ্ধাদের যে সংখ্যার কথা বলেছেন, উনি বলেছেন যে এটা নিয়ে ডিবেট আছে। উনি কিন্তু এর বেশিও বলেননি, উনার কমও বলেননি। গতকালকে আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন যে এটার একটা তালিকা হওয়া দরকার। এখন এতদিন কিন্তু আমাদের এই প্রশ্নগুলো ওঠেনি। এখন যখন আমরা দেখি যে প্রতিদিন নকল সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধারা তৈরি হচ্ছে, 40 বছরের একজন মানুষ কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারে না। একটা 45 বছরের ভদ্রলোকের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে, কিভাবে সম্ভব? মুক্তিযোদ্ধারা তো একবারই জন্মায়, প্রতিদিন মুক্তিযোদ্ধা জন্ম নিতে পারে না। তাহলে এই প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এবং শহীদ পরিবারদেরকে কিন্তু অপমান করা হয়। আজকে সেই পয়েন্ট থেকে, সেই প্রেক্ষাপট থেকে কিন্তু বেগম খালেদা জিয়া শুধু আজ সেদিন না, এর আগেও কিন্তু বলেছেন যে আমাদের, এর আগে হয়তো আমাদের আওয়ামী লীগ সরকার সেটা খেয়াল করে নাই। এখন আমরা এবং সেই যে বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যের উপর ভিত্তি করে ওনারা
ওনাদের দল থেকে নয়, একজন লয়ার একজন মামলা করেছে, রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। এখন আমি নিজে লয়ার না, কিন্তু আমি যতদূর জানি যে এই ওনার যে বক্তব্য, এটা রাষ্ট্রদ্রোহের মামলার ডেফিনিশনের মধ্যে পড়ে না। পেনাল কোডে রাষ্ট্রদ্রোহের মামলার বিধান হলো কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোনো ঘৃণা প্রকাশ করে যার দরুন মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়ে সরকার উৎখাতের কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহের একটা বিধির মধ্যে পড়তে পারে। কিন্তু উনি কি এমন কোনো কথা বলেছেন? সরকার আপনি উৎখাতের যেটা কোনো কথা যেটা বলেছেন? যেটা বললেন সেখানে এটাও আছে যে পররাষ্ট্রের প্ররোচনায় অন্য দেশের স্বার্থে যদি কেউ তথ্য বিকৃতি করে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং বিরোধী দলের একাধিকবার উনি ছিলেন। এখনো বিএনপিকে আসল বিরোধী দল বলা হয়, যদিও বা একটা পাপেট বিরোধী দল আমাদের সংসদে আছে। তার একজন প্রধান, উনি কি অন্য দেশের সাথে কথা বলবেন? বরঞ্চ যখন আমরা দেখেছি ক্রাইসিস মোমেন্টে উনি কিন্তু দেশ ছেড়ে যাননি। যখন ক্রাইসিস মোমেন্টে যখন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনীতি যখন একটি সংকটের মধ্যে পড়েছে, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। সুতরাং উনি দেশের স্বার্থেই সবসময় কথা বলেন। এবং আজকে এই যে এই রাষ্ট্রদ্রোহের মামলাটা, এটা সম্পূর্ণভাবে, এবং এটা মামলার প্রথম না, মামলা হামলা খেতে খেতে আমাদের বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের সকল নেতারা কিন্তু ইউজ টু হয়ে গেছে। কারণ এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার একটি বিরাট উদাহরণ। যে আজকে আসছি আপনার কাছে, শরীফুজ্জামান শরীফ, বেগম খালেদা জিয়া যে মন্তব্য করেছেন বা অন্যরা যে মন্তব্য করেছে, রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় এটা, এবং বলা হচ্ছে যে এটা পাকিস্তানের প্ররোচনায় বা পাকিস্তানের স্বার্থে তারা এই তথ্য বিকৃতি করছে, বা অন্যদের অনেক মতামত আছে। আপনার আসলে কি ধারণা, বা সত্যিকার অর্থে এই তথ্য বিকৃতি কেন চলছে, আপনি নিজে যদি অন্যটাও মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এশিয়ান টেলিভিশন আজকে আমার প্রথম অনুষ্ঠানটি। এই যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যিনি প্রশ্নটি তুলেছেন তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী। আমাদের এমন কতগুলো ইস্যু আছে, এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো সমগ্র জাতির জন্য খুবই সেন্সিটিভ একটি বিষয়। আপনি সব বিষয়ে প্রশ্ন তুলতে পারেন না, সব বিষয়ে প্রশ্ন তোলা যায় না। একটি মীমাংসিত বিষয়, এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে নিশ্চয়ই তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, জাতীয় সংসদে অথবা তার দায়িত্ব পালনের সময়, বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে তিনি যখন বাণী দিয়েছেন, সেখানে তিনি 30 লাখের কথা স্বীকার করেছেন। তিনি যে সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছেন সংসদ নেত্রী হিসাবে অথবা বিরোধী দলের নেত্রী হিসাবে, তখনও যে সংবিধান ছুঁয়ে তিনি শপথ নিয়েছেন, সেই সংবিধান হচ্ছে 30 লাখ মানুষের আত্মদানের স্বীকৃতি দিয়েই সেই সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়েছে, সংবিধানে স্বীকার করে নেওয়া হয়েছে। আজকে হঠাৎ করে এই প্রশ্নটি তোলার মধ্য দিয়ে আমার মনে হয় যে বিএনপি তার একটি আত্মঘাতী রাজনীতির দিকে যাচ্ছে। একথা আমি অবশ্যই স্বীকার করব যে বিএনপির মধ্যে অনেক বড় বড় মুক্তিযোদ্ধা আছেন। আজকে শামা আপা এখানে বসে আছেন, তার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি বিরাট অবদান রেখেছেন। আমার বিশ্বাস তারা যদি বেঁচে থাকতেন আজকে এই অবস্থায় হয়তো প্রতিবাদ করতে পারতেন কিনা জানি না, কিন্তু তারা বিব্রত হতেন। আমার এই অবস্থায় এসে যে বক্তব্যটি দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট একটি বিষয়, আর মুক্তিযুদ্ধে শহীদ কিন্তু ভিন্ন বিষয়। বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেননি। বাংলাদেশে অনেক মানুষ আছেন, আমি যে সংগঠনটির পরিচয় এখানে দিলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়ন, ন্যাপ এবং কমিউনিস্ট পার্টির একটি যৌথ গেরিলা বাহিনী ছিল। তারা অনেক জায়গায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। হ্যাঁ, তাদেরকে রিকগনাইজ করা হয়নি, মুক্তিযুদ্ধের তালিকায় তাদের নাম নেই, কিন্তু এর অর্থ এই না যে তাদেরকে নিয়ে আপনি এমন কতগুলো কথা বলবেন, এমন কতগুলো প্রশ্ন উত্থাপন করবেন যে প্রশ্নগুলো তাদের মর্যাদাকে জন্য হানিকর। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রশ্নগুলো তোলা হচ্ছে, আমার মনে হয় যে বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা আছে, সে সংসদে নেই সেটি যেমন সত্য, কিন্তু এখনো বিএনপি অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের মানুষের কি একমাত্র সমস্যা এই জায়গাটি? এবং আপনি দেখছেন যে গয়েশ্বরচন্দ্র রায় তিনি তার যে বক্তব্যটি, সেই বক্তব্যটি প্রথম যেটি দিয়েছেন এবং গতকালকে তিনি যে কথাটি বলেছেন সেটি কিন্তু শুধু এক বাক্যে কিন্তু শেষ করেননি, এবং তিনি তার প্রেক্ষিতে বলেছেন আরো কতগুলো কথা বলেছেন যে বিএনপির ভেতর থেকে কেন ওই সময়
তার এবং খালেদা জিয়ার বক্তব্যের পক্ষে অনেক মানুষ, অনেক নেতাকর্মীরা সোচ্চার কেন হলো না মামলার বিষয়ে বলতে গিয়ে বলেছেন। আমার কাছে মনে হয় যে সমগ্র বিষয়টি পরিকল্পিত এবং এই ধরনের বিভ্রান্তি তৈরি করা একটি পরিকল্পিত রাজনীতির অংশ, এবং এর মধ্য দিয়ে বিএনপি লাভবান হচ্ছে না। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পরাজিত যে শক্তি, মুক্তিযুদ্ধের যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তাদের হাতকে শক্তিশালী করা হচ্ছে, তাদের হাতে ইস্যু তুলে দেওয়া হচ্ছে। সমবায় প্রথমে তারেক জিয়া, এরপরে আসলো খালেদা জিয়া, এরপর গয়েশ্বর, এখন গুনে গুনে শহীদদের তালিকা চাচ্ছেন তারা। আপনার কি মনে হচ্ছে যে এটা এই বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এবং বিতর্ক সৃষ্টির জন্যই তারা আসলে এটা করেছে? এবং গবেষকরা বলছেন যে একটা আদর্শিক যে ভিত্তি থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে বিএনপি। আমি আসলে ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাচ্ছি যে এটা মোটেও কোনো পূর্ব পরিকল্পিত কিছু না। আমি আবারও বলছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর আগেও কিন্তু ওনার বক্তব্যে উনি কখনোই মুক্তিযোদ্ধাদের প্রতি, ওনার স্বামী নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি নিজে ওনার নিজেরও মুক্তিযুদ্ধের সময় 1971 সালে উনি যে অবস্থায় ছিলেন উনি নিজেও কিন্তু অনেক ইয়ের শিকার হয়েছেন, কিন্তু উনি কিন্তু প্রশ্নই ওঠে না যে উনি কোনো মুক্তিযোদ্ধাকে কখনো খাটো করে দেখবেন বা অপমান করবেন বা কোনো শহীদকে উনি খাটো করে দেখবেন, এটার কোনো অবকাশ নেই। এটাই তো বিতর্ক, যে এই সংখ্যা নিয়ে যখন আমরা কথা বলি, বিতর্কের কারণটা হচ্ছে সংখ্যা নিয়ে যখন আমরা কথা বলি তখন এই শহীদদেরকে অপমান করা হয়, সেটাই তো বিতর্ক, সেটাই তো আমরা বলছি। কিন্তু এখানে আমার পয়েন্টটা হচ্ছে যে এটা উনি করেননি, এটা কখনোই ওনার ইন্টেনশন ছিল না। এখানে উনি যেটা উনি করেননি, এরপরেও তো আপনাদের নেতারা করছেন। আমি বলছি তালিকা কিন্তু তখনও হয়নি, এরকম একটি তালিকা কিন্তু করা সম্ভব নয়। তখন হয়তো সম্ভব মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের যে আমাদের একটি ধ্বংসাবস্থায় ছিল এবং সেই ধ্বংস থেকে দেশকে গড়ে তোলার পিছনে কিন্তু মানুষ, তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ মনোনিবেশ করেছে, তখন কিন্তু এক্স্যাক্ট কত সংখ্যা, তখন কিন্তু একটা আমরা ধারণা করে নিয়েছি যে এত লোক হয়তো মারা গেছে। এখন উনি বলেছেন যে হ্যাঁ 30 লক্ষ মারা গেছে, এটা নিয়ে ডিবেট আছে, তো হতে তো পারে যে 31 লাখ মারা গেছে, হতে পারে 29 লাখ মারা গেছে, এটা কিন্তু এটা কিন্তু একটা প্রতীক। 30 লাখ একটা প্রতীক, 30 আমার কাছে 30 লাখ 50 লাখ মারা যেতে পারে। যেটা প্রতীকী, তাহলে প্রতীকী বিষয় নিয়ে এত বিতর্ক কেন? এখানে বিতর্ক তো এটাকে প্রতীকী হিসেবে নেন না। না বিতর্ক তো করছে, এবং সহি ইতিহাস রচনার জন্য তো আবার সঠিক সহি সংখ্যার জন্য তো দরকার নাই, এটা তো একটা প্রতীকী বিষয়, আপনিও বলছেন। আমি বলি বিতর্ক তো আমরা করছি না, বিতর্ক তো সরকার করছে, বিতর্ক আওয়ামী লীগ করছে, আপনারা একের পর এক করছেন, আপনি তো একটার পর একটা ইস্যু আপনারা তৈরি করছেন। যখন রাষ্ট্রদ্রোহ মামলা হলো তারপরেই কিন্তু একটা পিঠে আরেকটা কথা আসছে, এই কথার কারণে মামলা হতে পারে না। তাহলে কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলা হবে? কেউ কি সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে কোন রাষ্ট্রদ্রোহ মামলা? না না, আমার কথা হচ্ছে যে এখানে তো বিতর্ক আমরা চ্যালেঞ্জ করার কি আছে? আমরা তো প্রতিদিনই বলছি আমাদের মামলা নেবে। বর্তমান যে আমাদের যে আইন ব্যবস্থা আছে, আমাদের তো ছোটখাটো মামলা, গ্রামে গঞ্জে আমার এলাকায় ছোটখাটো মামলাই নিতে চায় না থানা। সুতরাং সেটা কথা না, কথা হচ্ছে যে আমাদের একটি মানে সায়েন্টিফিক উপায় কোনো তালিকা তখনও ছিল না, এখন তো আরো মনে হয় সম্ভব না। আমি আপনাকে একটা তথ্য দিই, জাস্ট একটা ছোট তথ্য দিই আমি। আপনার সিনেটর কেনেডি, এডওয়ার্ড কেনেডি, আপনি নিশ্চয় নাম শুনেছেন। উনি যখন 71-এ পশ্চিমবঙ্গের যে আমাদের বাংলাদেশিদের শরণার্থী ক্যাম্পে ভিজিট করেছেন, উনি এই ভিজিট করার পর উনি কংগ্রেসে যে গিয়ে মানে আমেরিকায় গিয়ে যে তাদের সংসদে যে বক্তৃতা দিলেন তাতে বললেন যে 12 লক্ষ শিশু আপনার পুষ্টিহীনতায় মারা গেছে। তা আপনি বলেন এই 12 লক্ষ কি আমাদের স্বাধীনতার মধ্যে, আত্মত্যাগের মধ্যে এটা উল্লেখ হবে না? আপনি এই 12 লক্ষ কোথা দিয়ে খুঁজে আনবেন? না, তা তো অবশ্যই। আমি তো, কিন্তু আপনার একই সাথে আমি বলি যে এই বিগত দিনেও কিন্তু বিভিন্ন জন আমাদের বিভিন্ন সাংবাদিক, প্রবীণ সাংবাদিক সিরাজুর রহমান সাহেবও কিন্তু একবার বলেছিলেন এই 3 লক্ষ 30 লক্ষ নিয়ে বা সংখ্যা নিয়ে একটা কথা বলেছিলেন, এবং যখন উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইন্টারভিউ নিয়েছিলেন। হ্যাঁ, এর আগে তাজউদ্দিন সাহেবের বক্তব্য কিন্তু যখন উনি কিন্তু বঙ্গবন্ধু আসার আগেই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোই লিখেছে 30 লক্ষ।
হ্যাঁ। বঙ্গবন্ধু না হয় আমি বললাম যে 3 মিলিয়ন না, সেটা তো আমরাও বলি 30 লক্ষ। সেটা একটু ভুল হলো, সেটা তো আপনারা অনেকে আপনি মনে নিজের করতে পারেন। বক্তব্যেও বলেছেন, ভাইও বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের বক্তব্যেও উনি বলে 30 লক্ষ, আমরাও বলি 30 লক্ষ, কিন্তু উনি বলেছে যে এটা নিয়ে ডিবেট আছে, তো 30 লক্ষ বেশিও হতে পারে। গণে দিতে হবে কেন 30 লক্ষ? গয়েশ্বরকে উনি বলেছেন যে আজকে আমি আবার আমার বক্তব্যে প্রথমেই বলেছি কেন দিতে হবে না, কেন আজকে আমি যদি আমার প্রত্যেকদিন একটা করে নকল মুক্তিযোদ্ধা তৈরি হয়, উনি সার্টিফিকেটের কথা বললেন, আমি আমি কিন্তু বোঝাতে ভুল করেছি। আমার কথা হচ্ছে যে আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, যদি 40 বছরের লোকজন মুক্তিযোদ্ধা হয়ে বসে থাকে তাহলে কি সেটা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা নয়? কি সেটা হ্যাঁ অবশ্যই অবশ্যই। যখন আমরা বিদেশি বন্ধুদেরকে ডেকে এনে নকল আপনার সোনা দিয়ে আপনার অ্যাওয়ার্ড দিব, সেটা কি প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা নয়? এটা ওই অতিথিদেরকে অপমান তো করা। এখন ব্যাপার হচ্ছে বিএনপির আমলেই কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তৈরি হয়েছিল, গঠন করা হয়েছিল। দুঃখজনক হচ্ছে যে তার আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে, তার পরিচালনার জন্য যে মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছিল সে একজন বড় রাজাকার, মতিন। আচ্ছা, সেই এখন কে রাজাকার না সেই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে যে আওয়ামী লীগ সরকার যে সুপরিকল্পিতভাবে, বরঞ্চ তারা পরিকল্পিতভাবে বিএনপির পেছনে, বিএনপিকে ভিক্টিমাইজ করার জন্য, বেগম খালেদা জিয়াকে ভিক্টিমাইজ করার জন্য, তার বিরুদ্ধে আরেকটি অ্যাডিশনাল মামলা দিয়ে তাকে চাপে রাখার জন্য এবং আমাদের পুরো দলের বিভিন্ন নেতাকর্মীকে চাপে রাখার জন্য তারা এই ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে মামলাটা দিয়েছেন। শরীফুজ্জামান, আমি আপনাকে প্রশ্ন করছি যে মুক্তিযুদ্ধের যে অহংকার, যে দুর্লভ জায়গাগুলো বিএনপি বেছে বেছে এই জায়গায় কেন আঘাত করছে? আপনার কি মনে হচ্ছে এটা কি তাদের স্বাধীনতার বিরুদ্ধে কোনো বিদ্বেষ নতুন করে জেগে উঠেছে? শামা আপার সাথে না না, আপনি আমাদের সঙ্গে কথা যে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলা হয়েছে। প্লিজ, আমি আমাদের শোতে চাই না যে পরস্পর কি বললেন এটা নিয়ে ডিবেট করেন। দু একটা জায়গায় না, এটা ওটা বলা হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। সেইটার জবাব কখনোই সেটার জবাব তো আমি ওনাকে বললাম, ওনারা কেন মামলা করছে না? এইটার জবাব অবশ্যই আমি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে দিব না। এই যে প্রশ্নটি আপনি করেছেন তার প্রেক্ষিতে আমি যেটি বলতে পারি সেটি হচ্ছে যে বিশেষ জায়গাগুলোকে, মানে প্রতিষ্ঠিত সত্য জায়গাগুলো কেন আঘাত করছে? এর আগেও বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে যারা যুদ্ধ অপরাধী হিসাবে অভিযুক্ত হয়েছে এবং দণ্ড কার্যকর হচ্ছে তাদের সম্পর্কেও কথা বলা হয়েছে যে এরা প্রকৃত যুদ্ধ অপরাধী নয়, তাদের প্রকাশ্যে মুক্তি দাবি করা হয়েছে। এবং আমার মনে হয় যে এটি, আমি মনে করি না যে বিএনপির সমস্ত নেতাকর্মী এই সেন্টিমেন্টের সাথে একমত। আমি জানি শাহবাগের যখন গণজাগরণ হয়, হাজার হাজার তরুণ সেখানে যখন সমবেত হয়, বিএনপির বা ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার নিয়ে সেখানে আসেনি, কিন্তু তাদের অনেকেই সক্রিয়ভাবে সেখানে উপস্থিত ছিল। তারা এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নেন না, কিন্তু বিএনপির রাজনীতিটা এই সময়কালে একটি ঘূর্ণাবর্তের মধ্যে পড়েছে। আপনি দেখেন যে যুদ্ধ অপরাধীদের পক্ষের প্রধানতম আইনজীবী যিনি, তিনি একই সঙ্গে তার একটি রাজনৈতিক পরিচয় আছে, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনি বলতে পারেন যে তিনি একজন আইনজীবী হিসাবে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করছেন। আমি যদি একই সাথে প্রশ্ন করি যে একজন মন্ত্রীর, নারায়ণগঞ্জের 7 খুনের যে অভিযুক্ত একজন মন্ত্রীর জামাতা এখন কারাগারে আছে, আচ্ছা এই মাহবুব সাহেবকে যদি 5 কোটি টাকা দেওয়া হয় তিনি কি ওই লোকের পক্ষে দাঁড়াবেন? আপনাকে এত সন্দেহ হচ্ছে কেন? না, দাঁড়াতেও পারে, নিশ্চয়ই দাঁড়াবেন। অস্বাভাবিক কিছু না এটা। এই জায়গাটাতে না, আপনি উকিলদের সম্পর্কে তাহলে আপনার ধারণা একটু কম আছে। আচ্ছা, আমি একটু বিরতি নিতে হচ্ছে, বিরতি নিয়ে আবার এই ডিবেটে আসবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি সঙ্গে থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক। কথা বলছি মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতির স্বার্থ কি, এই শিরোনামে। শ্যামা ওবায়েদ, আসলে স্বার্থ কি? আমরা যেটা আলোচনায় ছিলাম, আমি ভাইয়ের দু একটা কথার আমি জাস্ট একটা পরিপ্রেক্ষিতে উত্তর দিতে চাই। উনি এখানে ইয়ের কথা বলেছেন,
শাহবাগের কথা বলেছেন এবং শাহবাগে আমাদের ছাত্রদলের এটা পজিটিভ গেছে। বলছে হ্যাঁ, আপনাদের। হ্যাঁ আমি বলছি সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে দেখেন শাহবাগ কিন্তু শুরু হয়েছিল ভেরি পজিটিভলি, হ্যাঁ, যে একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে, এবং যেটাকে আমরা মন থেকে আমরা চেয়েছিলাম যে এটা একটা পজিটিভ দিকে যাক। কিন্তু আমরা যখন কিছুদিন পরে দেখলাম ছাত্রদলের এবং অনেকেই কিন্তু আমরা আওয়ামী লীগের করে না বা সমর্থক না, তারাও কিন্তু অনেকে গেছে একটা মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু পরে আমরা দেখলাম কি শাহবাগকে রাজনীতিকরণ করা হয়ে গেল। শাহবাগ থেকে যারা মানে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা, যারা বঙ্গবন্ধুর কাছের মানুষ ছিল, তাদেরকে রাজাকার বলা হলো। এখানে শাহবাগ থেকে যেমন কাকে বলা হয়, শাহবাগ থেকে কাদের সিদ্দিকীকে রাজাকার বলা হয়েছে, এবং শাহবাগ থেকে আরো বহু লোককে গালাগালি করা হয়েছে। আপনার অনেক পরে কি, এখন এখানে আগে পরের তো কথা না, শাহবাগ মুভমেন্ট করেছে তারা একটা। এখানে যদি আপনি প্রথম দিন দিগন্ত টিভিতে গিয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বলেন আর এখানে শো করেন, আপনাকে মুক্তিযোদ্ধা কেন বলবে? না, সেটা তো কথা না। দিগন্ত টিভি ভাই, এটা তো আবার অগণতান্ত্রিক একটা কথা হয়ে গেল। দিগন্ত টিভি একটা টিভি চ্যানেল, এশিয়ান টিভি যেরকম একটা টিভি চ্যানেল, দিগন্ত টিভি একটা টিভি চ্যানেল, চ্যানেল 1 যে বন্ধ হয়েছে টিভি চ্যানেল। না না, আমার কথা হচ্ছে আমি কাদের সিদ্দিকী আমি একজনের কথা বললাম, উনি মুক্তিযোদ্ধা, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তাকে যখন রাজাকার বলা হবে, আপনি তার অন্য দোষ ধরতে পারেন, তাকে অন্যভাবে ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু আপনি কিন্তু একজন মানে যারা দেশের সবাই জানে একজন মুক্তিযোদ্ধা, তাকে যখন আপনি রাজাকার বলবেন, তখন সেই সংগঠন বা সেই পোডিয়ামের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা আপনার জাস্ট একটা অজুহাত, কারণ বেগম খালেদা জিয়া যখন বাইরে ছিলেন তখন দেশে আসলেন এবং একটা বিবৃতি দিলেন। এর আগে কিন্তু আপনাদের ছাত্ররা কিন্তু ইয়েতে ছিল, দোদুল্যমান ছিল, আসলে যাবে কি যাবে না, কার সাথে আছে, সবাই মনে করছে আছে। উনি যেদিন বিবৃতি দিলেন আমরা নাই, সেদিন থেকে চেঞ্জ হয়ে গেছে, সেদিন থেকে আক্রমণটাও শুরু হয়েছে আপনাদেরকে। না, যখন না আক্রমণ কেন করবে? কারণ যখন শাহবাগ মুভমেন্টের প্রথম থেকে একটা তাদের এজেন্ডা ছিল যে তারা যুদ্ধাপরাধের বিচার যাতে ঠিক মতো হয়, সেই জন্য তারা কিন্তু ওখানে ছিল, এবং বিশেষ করে তারা সব যার যেন ফাঁসির আদেশ হয় সেজন্য, হ্যাঁ, কাদের মোল্লার ফাঁসির আগে শুরু করেছিল। কিন্তু তারপরে দেখা গেল কি তারা সবাইকেই তারা এটার মধ্যে জড়াচ্ছে। এটা তো তাহলে তাদের ওই স্ট্যান্ডে থাকা উচিত ছিল। আর আমার পয়েন্টটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু তারা যদিও বা নিজেদেরকে মুক্তিযুদ্ধের একেবারে একক ধারক এবং বাহক হিসেবে দাবি করে, প্রকৃতপক্ষে সেটা তো না। প্রকৃতপক্ষে আমরা কাকে দেব শেয়ার? আপনাদেরকে। মুক্তিযুদ্ধের ধারক বাহক একজন হতে পারে না, মুক্তিযুদ্ধ কারো একার সম্পত্তি নয়, কোনোদিনই হতে পারে না। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের, তখন বিএনপির সৃষ্টি হয় নাই, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা কি অস্বীকার করার কারণ নাই। কিন্তু আপনি যখন মুক্তিযুদ্ধকে বারবার কটাক্ষ করেন, তখন মানুষ তো আওয়ামী লীগকে পছন্দ করবে, কার দিকে যাবে? হ্যাঁ, আওয়ামী লীগকে ওরাই তো আবার ক্রেডিট নেবে যে আমরাই আছি মুক্তিযুদ্ধের পক্ষে। আপনার কথা আমি জবাবটা দেই। মুক্তিযুদ্ধের এই যে মামলাটা হয়েছে, এখানে কোনো জনগণ তো অসন্তোষ পরের দিন দেখায় নাই। একটা জনগণ এই যে যেদিন 21শে ডিসেম্বর যখন বক্তৃতা দিলেন ম্যাডাম, তার পরের দিন কি বাংলাদেশের কোনো নাগরিক, যে মামলা করেছে সে তো আওয়ামী লীগের খাস লোক, কোনো নাগরিককে অসন্তোষ প্রকাশ করে কোনো কমেন্ট করেছে? কোন পেপার, পত্রিকায়, মিডিয়ায়? আপনার তো একটা চ্যানেল আছে, এশিয়ান টিভিতে কেউ বলেছে? বলে নাই। আপনি কি মনে করছেন মামলা নিয়ে উনি যে একটা পয়েন্টটা শেষ করি, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আওয়ামী লীগ যে নিজেদেরকে দাবি করে, সেই দাবিদার তারা নয়। তারা নিজেরা নকল মুক্তিযোদ্ধা তৈরি করছে, তারা নিজেরা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে, সে একই সাথে তারা আবার মুক্তিযুদ্ধের একক ধারক এবং বাহক হবে, সেটা কিন্তু সম্ভব নয়। আপনি কি মনে করেন, খুব সংক্ষেপে আমরা আবার বিরতি যেতে হবে, আমার কাছে যেটা মনে হয়েছে বা আলোচনার সূত্র ধরে যেটা মনে হয়, আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কি করে না সেটি আমার দেখার বিষয় না, কারণ আমি আওয়ামী লীগের তবে যখন এই কথাটি আপনি বলবেন, একই সঙ্গে যখন আপনি চিহ্নিত যুদ্ধ অপরাধীদেরকে সঙ্গে নিয়ে আপনি যখন জোট করবেন, আপনি যখন তাদেরকে মন্ত্রী করবেন, আপনি যখন তাদের বিচারকে প্রলম্বিত করার জন্য বা বিচারকে বাধাগ্রস্ত করার জন্য আপনার দল থেকে আইনজীবী নিয়োগ দেবেন, যখন তাদের মৃত্যুদণ্ড কার্যকর হলে আপনি যখন নীরবতা পালন করবেন, তার মধ্য দিয়ে পাবলিকের কাছে বা মানুষের কাছে যে মেসেজটি যায়, সেই মেসেজটি কখনোই আপনাকে মুক্তিযুদ্ধের ওই জায়গাটা ধারণ করে না। আপনি যখন গণ আদালতের
শহীদ জননী জাহানারা ইমাম সহ যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিলেন তাদের বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহ মামলা এবং সেই 24 জনকে রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা দিয়ে তারা মৃত্যুবরণ করলেন, শহীদ জননী মৃত্যুবরণ করলেন একজন রাষ্ট্রদ্রোহী হিসাবে, এই মেসেজটা যখন তরুণ প্রজন্মের মনে চলে আসে তখন আপনার মুক্তিযুদ্ধের পক্ষে কি বিপক্ষে সেটি আসলে নতুন করে একটি ধোঁয়াশা তৈরি করে। আর দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা শুধুমাত্র বললে তো হবে না, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আমাদের কতগুলো বেসিক জায়গা ছিল, আমাদের একটি অসাম্প্রদায়িকতার স্বপ্ন ছিল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমি আপনাকে আবার একটু থামাতে হচ্ছে, একটু বিরতিতে যেতে হচ্ছে। হ্যাঁ, তাহলে বাকি অংশটা পরে আবার এসে বলবো। আবার একটি বিরতি নিচ্ছি দর্শক, আশা করছি এবারের সঙ্গে থাকবেন। স্বাগত জানাচ্ছি আবারও দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক। কথা বলছি মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি স্বার্থ কি এই নিয়ে। অতিথি হিসাবে আছেন শামা ওবায়েদ এবং শরীফুজ্জামান শরীফ। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে গেছিলাম তখন বিরতিতে, যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা তো শুধু লেখা থাকলে হয় না। আপনি কি বিএনপিকে মিন করছেন যে শুধু গঠনতন্ত্রে লেখা আছে চেতনা, কিন্তু বাস্তবে তাদের মিল পাচ্ছেন না? আমি বাংলাদেশের বড় দুটো দলকেই মিন করছি, তবে যেহেতু শামা আপা এখানে উপস্থিত আছেন এবং তিনি প্রসঙ্গ সেজন্য আপনি এখন বিএনপিকে মিন করছেন, আমি তাকেই বলছি আর কি, যে এই যে ঘটনাগুলো আপনি ঘটানোর পরে যখন আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন তখন মানুষের কাছে একটি ভুল মেসেজ যায়, এবং মুক্তিযুদ্ধের চেতনা মানেই শুধুমাত্র এই বিষয়গুলো না, এটা আপনার রাষ্ট্রীয় পর্যায়ে চর্চার বিষয়। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। আমরা বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে আমরা বিভাজন করে ফেলেছি, এবং আপনার খেয়াল আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, রক্তের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশে একজন বিদেশি কূটনীতিক এসে বলল যে বাংলাদেশ মডারেট মুসলিম কান্ট্রি। আমরা সবাই বলা শুরু করলাম মডারেট মুসলিম কান্ট্রি, কিন্তু বাংলাদেশের একটি দেশের পরিচয়, একটি দেশের রাষ্ট্রদূত সেটি একটি যে পরিবর্তন করতে পারেন, আমরা কিন্তু প্রতিবাদ করলাম না, এখনো সেই কথাটি আমরা বলে যাচ্ছি। মুক্তিযুদ্ধ পজিটিভ হলে কেন নেবেন না? কারণ আমরা একটা জঙ্গিবাদী মুসলিম রাষ্ট্র না, আমরা সেটা অন্ধকার যুগের মুসলিম রাষ্ট্র তো আছে তাদের ওয়ার্ল্ডে, সেটি আছে। আপনাকে আর সময় দিতে পারছি না শামা ওবায়েদ, আপনার বলা হলো আপনার শুধু এটা আপনাদের শুধু কিতাবে আছে। হ্যাঁ, কিতাবে এবং ভাই যেটা বললেন কিতাবে আওয়ামী লীগের আছে। মুক্তিযুদ্ধের চেতনার যে মূল অসাম্প্রদায়িকতার কথা বললেন, আওয়ামী লীগের বেসিক কোনো নীতি নাই। আওয়ামী লীগ হেফাজতকে একদিকে মারে পিটায়, আবার পরের দিনই দেখবেন আলামা শফির নামে জমি লিখে দিচ্ছে, আবার শাহবাগরে উঠায়, আবার 2 দিন পরে ওই ইমরানের সরকারকে মাইর দেয়। এখন তাদের স্বার্থে যেটা দরকার সেটা তারা করে, তাদের টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য। ব্লগার রাজীব যখন হত্যা হলো তখন ওনার বাসায় দৌড়ে গেলেন প্রধানমন্ত্রী। এরপরে এতগুলো ব্লগার হত্যা হলো, অভিজিৎ হত্যা হলো, সেদিন এক প্রকাশক হত্যা হলো, কিন্তু উনি তো ওনাদের বাসায় গেলেন না। কেন গেলেন না? আবার যদি হেফাজতের লোকজন মাইন্ড করে। এখন ব্যাপার হচ্ছে আমাদের দেশের প্রতিটি নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, সরকার সেটা ব্যর্থ হয়েছে। গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বরঞ্চ বিএনপি মূল অর্থে প্র্যাকটিক্যালি গণতন্ত্র চর্চা করেছে, এবং বিএনপির যে প্রতিষ্ঠাতা উনি গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করাতেই কিন্তু আজকে আওয়ামী লীগের নামে তারা গণতন্ত্র তারা করতে পারছে। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে একেবারে ফেনা উঠে যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা যে মূল মন্ত্র গণতন্ত্র এবং ভোটাধিকার, মানুষের ভোট তো মানুষ দিতে পারে না, তাদের মন্ত্র হচ্ছে আমার ভোট আমি দিব, সবার ভোটে আমি দিব। এখানে থামাতে হচ্ছে। আশা করছি আপনি যেটুকু বলতে পেরেছেন সেটুকুতে তৃপ্ত। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। আজ এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃ প্রচার হবে আজ রাত 2টায়। যারা মিস করেছেন দেখবেন আশা করি। ভালো থাকবেন সবাই।